নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিউচুয়াল ফান্ড। তা আমরা বিভিন্নভাবে শুনে থাকি যে মিউচুয়াল ফান্ড খুব ভালো, আবার কেউ বলেন মিউচুয়াল ফান্ড খুব বাজে, আবার আমরা টিভিতে অ্যাড দেখি যে মিউচুয়াল ফান্ড সহি হ্যায়। তা আজকে আমরা জানবো যে মিউচুয়াল ফান্ড জিনিসটা আসলে কি, গায়ে মাখে না মাথায় দেয়, এবং তার থেকেও যারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছুই জানেন না তাদেরকে একটা সম্যক ধারণা দেওয়ার আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। মিউচুয়াল ফান্ড নিয়ে ডিটেলসে আলোচনা শুরু করার আগে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই। দেখুন, মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা বিনিয়োগের মাধ্যম, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমরা টাকা ইনভেস্ট করি। এবার বাজারে প্রায় 50টা কোম্পানি আছে, তাদের 500-র ওপর মিউচুয়াল ফান্ডের স্কিম আছে, এবং সেই স্কিমগুলোর মধ্যে ধরুন যে কোনো একটা স্কিমে যদি আমরা ইনভেস্ট করি এবং সেই স্কিমটা দেখা গেলো অতটা ভালো পারফর্ম করেনি, একদম নিচের দিকে সারিতে আছে, তাও সত্ত্বেও যদি আমরা সেই মিউচুয়াল ফান্ডে মিনিমাম 10 বছর ধরে যদি ইনভেস্টেড থাকি, তাহলেও আমরা যা রিটার্ন পাবো সেটা ব্যাংক পোস্ট অফিসের থেকে মিনিমাম 2% হলেও বেশি পাবো। এবার আমি আপনাদের কাছে মিউচুয়াল ফান্ড কী বা কীভাবে কাজ করে সেটা একটি সহজ উদাহরণের মাধ্যমে বোঝানোর আমি চেষ্টা করব। ধরুন আপনি দেখলেন আপনার বাড়ির সামনে একটি জমি বিক্রি হচ্ছে এবং জমিটা খুব ভালো পজিশানে আছে, আপনি দেখছেন এখন যদি আপনি জমিটা কিনে রাখতে পারেন আগামী 5 বছরের মধ্যে ওই জমির দাম দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু দেখছেন যে জমির দাম প্রায় 10 লাখ টাকা, 10 লাখ টাকা আপনি ধরে রাখুন, কিন্তু আপনার কাছে আছে মোটে 1 লাখ টাকা। এবার আপনি কী করে ইনভেস্ট করবেন? আরও তো 9 লাখ টাকা চাই, আপনার কাছে 9 লাখ টাকা নেই বা অত টাকা কেউ আপনাকে ধার দেবে না। তাহলে কি উপায় আছে? তখন আপনি করলেন কি, আপনার বিভিন্ন পরিচিত বা কিছু বন্ধু বান্ধবদের ফোন করে ব্যাপারটা বললেন, তার মধ্যে হয়তো ধরুন আরও 9জন রাজি হলো, তারা প্রত্যেকে 1 লাখ টাকা করে দিল, তাহলে হলো 9 লাখ, এবং আপনার কাছে আছে 1 লাখ, তাহলে হলো 10 লাখ টাকা। এবার আপনারা 10জন মিলে ওই 10 লাখ টাকা নিয়ে ওই জমিটা কিনলেন এবং প্রত্যেকে জমির ওই 10 ভাগের 1 ভাগ অংশের মালিক হলেন। আপনি 10 ভাগের 1 ভাগ অংশের মালিক, আপনার একটা বন্ধু সে 10 ভাগের 1 ভাগ অংশের মালিক, এই করে আপনারা মালিক হলেন। এবার 5 বছর বাদে দেখলেন যে ওই জমিটার দাম 20 লাখ টাকা হয়েছে। এবার আপনারা সবাই মিলে ওই জমিটা বিক্রি করে দিলেন। তাহলে আপনারা ইনভেস্ট করেছেন 10 লাখ টাকা, বিক্রি করে পেলেন 20 লাখ টাকা, তাহলে প্রত্যেকে লাভ হলো পার হেড হচ্ছে 1 লাখ টাকা করে। তা মিউচুয়াল ফান্ডে অনেকটা এইরকম কনসেপ্টেই কাজ করে, বিভিন্ন লোকের কাছ থেকে ফান্ড জোগাড় করে, টাকা পয়সা নিয়ে একটা ফান্ড করে, সেই ফান্ডটা দিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, এবং সেই ইনভেস্টের মাধ্যমে যদি কিছু লাভ হয় তাহলে যারা যারা ইনভেস্ট করেছে তারা তারা যত টাকা করে ইনভেস্ট করেছে সেই অনুপাতে তারা লাভটা পাবে। মিউচুয়াল ফান্ড বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, যেমন সরকারি বা বেসরকারি ঋণপত্র ডিবেঞ্চার বন্ডে ইনভেস্ট করে, মিউচুয়াল ফান্ড আপনার গোল্ডে ইনভেস্ট করে, মিউচুয়াল ফান্ড আপনার রিয়েল এস্টেট ইনভেস্ট করে, তারপরে মিউচুয়াল ফান্ড ইকুইটি মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করে। এবার যেসব মিউচুয়াল ফান্ড ইকুইটি বা শেয়ার মার্কেট ইনভেস্ট করে সেই সব মিউচুয়াল ফান্ডে একটু রিস্ক বেশি আছে, তবে রিস্ক বেশি থাকলে কী হবে, রিটার্নটাও তো সেখানে অনেক বেশি। এবার সেই রিস্ক ফ্যাক্টরটাকে যদি আপনি জিরো করতে যান তাহলে সেই মিউচুয়াল ফান্ডে মিনিমাম আপনাকে 10 বছর ধরে ইনভেস্টেড থাকতেই হবে, তাহলে আপনার রিস্ক ফ্যাক্টরটা প্রায় নীল হয়ে যাবে। তখন আমরা দেখলাম মিউচুয়াল ফান্ড কি, এবার আমরা জেনে নেব যে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। ধরুন মিউচুয়াল ফান্ড তো বিভিন্ন জনসাধারণের থেকে টাকা সংগ্রহ করে একটা ফান্ড গঠন করলো, সেই ফান্ডটাকে মিউচুয়াল ফান্ডের পরিভাষায় বলা হয় AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এবার সেই অ্যাসেটটাকে তো ভালোভাবে কোথাও বিনিয়োগ করতে হবে যাতে ভালো রকম আমাদের সেখান থেকে লাভ আসে, আমরা যাতে উপকৃত হই। তার জন্য মিউচুয়াল ফান্ড করে কি, একটি ফান্ড ম্যানেজার নিয়োগ করে এবং একটি রিসার্চ টিম নিয়োগ করে, এবং সেই ফান্ড ম্যানেজার এবং রিসার্চ টিম মিলে তারা ঠিক করে যে সেই ফান্ডটাকে কোথায় বিনিয়োগ করবে যাতে সেই ফান্ড থেকে ভালো টাকা রিটার্ন আসতে পারে। এবার সেই ফান্ড ম্যানেজার তো এমনি এমনি সেইখানে বুদ্ধি খাটাবে না, বা রিসার্চ টিম তো এমনি এমনি বুদ্ধি খাটাবে না, তাদেরকে করতে হবে কি, প্রত্যেক মাসে একটা ভালো টাকা মাইনে দিতে হবে, তবেই তো তারা কাজ করবে, এমনি ফ্রিতে তো কাজ করবে না। তা সেই মাইনেটা মিউচুয়াল ফান্ড কোথা থেকে দেবে, নিজের পকেট থেকে? না, একদমই না। সেই টাকাটা তাদের সেই মাইনেটা মিউচুয়াল ফান্ড করবে কি, আপনার পকেট থেকে দেবে যারা ওই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড আছে। তা সেই যে ফান্ড ম্যানেজারদের মাইনে, তারপরে ধরুন যে রিসার্চ টিমের মাইনে, তারপরে একটা মিউচুয়াল ফান্ডের অফিস চালাতে গেলে যে সমস্ত খরচা আছে, সেই সমস্ত খরচাটাকে মিউচুয়াল ফান্ডের পরিভাষায় বলা হয় এক্সপেন্স রেশিও। একটা মিউচুয়াল ফান্ড চালাতে গেলে যা যা খরচা আছে সেই সমস্ত খরচাটাকে এক কথায় এক্সপেন্স রেশিও বলে। তা যে মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও যত বেশি হবে সেই সব মিউচুয়াল ফান্ড আমাদের অ্যাভয়েড করা উচিত, এবং যেসব মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও কম হবে সেই সব মিউচুয়াল ফান্ড আমাদের অ্যাকসেপ্ট করা উচিত। তা এক্সপেন্স রেশিওটাকে আমি একটু সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। ধরুন কোনো মিউচুয়াল ফান্ড বললো তাদের এক্সপেন্স রেশিও হচ্ছে 20 পয়সা। তার মানে কি, তার মানে হচ্ছে ধরুন সেই মিউচুয়াল ফান্ডে যদি আপনি প্রতি বছর 100 টাকা করে ইনভেস্ট করেন, তাহলে সেই 100 টাকা থেকে 20 পয়সা
কেটে নেবে মিউচুয়াল ফান্ড তাদের সেই ফান্ডটা চালানোর জন্য, মানে ফান্ড ম্যানেজারকে মাইনে দেওয়া বা রিসার্চ টিমকে মাইনে দেওয়া অফিসের খরচার জন্য। বাকি পড়ে থাকছে 99 টাকা 80 পয়সা, সেই 99 টাকা 80 পয়সা আপনার ওই ফান্ডে বিনিয়োগ হবে। বা কোনো মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও বলে 1 টাকা কি 1.5 টাকা কি 2 টাকা, তার মানে কি আপনি 100 টাকা দিলে আপনার 1.5 টাকা বা 2 টাকা তারা এক্সপেন্স রেশিও হিসাবে কেটে নেবে, এবং বাকি যে টাকাটা পড়ে থাকছে সেই টাকাটা আপনার বিনিয়োগ হবে। ওই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও কম সেই সব মিউচুয়াল ফান্ডেই আমাদের ইনভেস্ট করা ভালো। তাহলে কি আমাদের বেশি টাকা ইনভেস্ট হচ্ছে এবং আমরা বেশি টাকা রিটার্ন পাবো। আপনি ভাবছেন যে 1 টাকার জন্য কি এসে যায়? হ্যাঁ, 1 টাকার জন্য অনেক কিছু এসে যায়। যখন আপনি 10 বছর বা 20 বছর বাদে যখন আপনি হিসাব করতে দেখবেন ওই 1 টাকা বা 1.5 টাকার জন্য কয়েক লাখ টাকার প্রায় ডিফারেন্স হয়ে যাচ্ছে। ওই জন্য আমাদের দেখতে হবে যেসব মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও কম আছে সেই সব ফান্ডে আমাদের বিনিয়োগ করতে হবে। এবার মিউচুয়াল ফান্ডের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আমি আলোচনা করব। তা সুবিধাটা আমি প্রথম থেকে একটু বলে দিয়েছিলাম যে কম টাকায় আপনি বেশি এক্সপোজার পাচ্ছেন, মানে যে সম্পত্তিটা আপনার কেনার ইচ্ছা আছে কিন্তু ক্ষমতা নেই, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি সেই সম্পত্তির অংশীদার হতে পারছেন। এটা হচ্ছে গেল প্রথম সুবিধা। এবার ধরুন অনেকে ভাবে যে বেশি রিটার্ন পাওয়ার আশায় যে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করব। তা শেয়ার মার্কেটে ধরুন তিনভাবে ইনভেস্ট করা যায়। এক হচ্ছে নিজের মাথা খাটিয়ে, 2 নম্বর হচ্ছে কোনো এক্সপার্টের সাহায্য নিয়ে, আর 3 নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। এবার দেখুন, নিজে যদি আমি শেয়ার মার্কেট ইনভেস্ট করতে চাই তার জন্য কি আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে, তার জন্য আমাকে প্রচুর তার পেছনে টাইম খরচা করতে হবে। মানে যে কোনো শেয়ার তো আমি যা খুশি তাই কিনতে পারি না, তাহলে আমার মানে লাভের থেকে লস হওয়ার সম্ভাবনাই বেশি। তা ভালো শেয়ার বাছাই করতে গেলে আমাকে অনেক কিছু জানতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, যার জন্য আমাকে প্রচুর সময় চলে যাবে। তারপর গিয়ে নয় আমি একটা ভালো শেয়ার বাছাই করতে পারি। এবার আমাদের মধ্যে কি আমরা অনেকে চাকরি করি, ব্যবসা করি বা কোনো কাজ করি, আমাদের অত সময়ও নেই, আমাদের অত ধৈর্য নেই যে ভালো শেয়ার কিনবো বা কোথায় মানে ইনভেস্ট করব। এবার 2 নম্বর হচ্ছে যে আপনি ভাবছেন যে কোনো একটা এক্সপার্টের কাছে গিয়ে আপনি সাহায্য চাইবেন যে আমি কোন শেয়ারে ইনভেস্ট করব। তা সেই এক্সপার্টের কাছে সাহায্য চাইতে গেলে তার একটা মোটা ফিজ আছে। ধরুন আপনার কাছে আছেই 2,000 টাকা, এবার আপনি সেই এক্সপার্টের কাছে গিয়ে বললেন যে আমি একটা ভালো শেয়ার কিনবো বা কিছু ভালো শেয়ার ইনভেস্ট করবো, আমাকে নাম বলে দেন। তার ফিজই তো দেখা গেলো 2,000 টাকার বেশি, তাহলে তার ফিজ দিয়ে আপনার কাছে কী থাকলো। তারপর সবথেকে বড় কথা হচ্ছে সেই শেয়ারগুলো শুধু কিনলেই হবে না, তাকে রীতিমতো মনিটর করতে হবে, টাইম মতো বিক্রি করতে হবে, আবার কিনতে হবে। সেই সব করার আপনার টাইম নেই, বা সেই এক্সপার্টও আপনাকে সবসময় করে দেবে না, তারা শুধু প্রথমবার বলেই খালাস হয়ে যাচ্ছে। তাহলে এটাও মানে তাহলে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমরা সেই সুবিধাটা পেয়ে যাচ্ছি। তার মানে কি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কি আমরা কম টাকায় বেশি জায়গায় এক্সপোজার পাচ্ছি, কম টাকায় আমরা বেশি শেয়ারে ইনভেস্ট করতে পারছি, আমাদের কোনো এক্সপার্টের দরকার পড়ছে না বা তাকে কোনো রকম টাকাও দিতে হচ্ছে না। খুব সামান্য এক্সপেন্স রেশিওর মাধ্যমে আমাদের সেই সমস্ত কাজটা মানে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার করে দিচ্ছে। মানে আপনি 100 টাকা বিনিয়োগ করলে আপনার থেকে 20 পয়সা থেকে হয়তো 2 টাকা কাটবে, মানে যেটা আপনার গায়ে লাগবে না। কিন্তু একটা এক্সপার্টের কাছে গেলে সে একাই হয়তো 2,000 টাকা নিয়ে নিল, তাহলে আপনার কী পড়ে থাকছে। ওই জন্য মিউচুয়াল ফান্ডের এটা একটা বিরাট সুবিধা যে আপনি কম টাকায় বেশি এক্সপোজার পাচ্ছেন। আপনার একটা মানে সুদক্ষ ফান্ড ম্যানেজার আছে যে আপনাদের টাকাগুলো নিয়ে ভালোভাবে ইনভেস্ট করে আপনাকে একটা ভালো রকম রিটার্ন দেবে, এবং আপনার কোনো সময়ও লাগছে না বা তার পেছনে বেশি টাইম খরচা করতে হচ্ছে না। আপনি শুধু প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটিয়ে দিয়ে খালাস। এবার যখন আপনার মানে ম্যাচিওর করবে 10 বছর কি 15 কি 20 বছর বাদে আপনি একটি মোটা টাকা রিটার্ন পাবেন। মিউচুয়াল ফান্ডে আর একটা সুবিধা আলোচনা করার আগে আমি বলে নিই, মিউচুয়াল ফান্ডে তো আপনারা দুভাবে ইনভেস্ট করতে পারেন। একটা হচ্ছে লামসামের মাধ্যমে, আর একটা হচ্ছে এসআইপির মাধ্যমে। লামসাম মানে আপনি একটি টাকা একবারই ইনভেস্ট করলেন, তারপর কিছু ইনভেস্ট করলেন না, মেয়াদ শেষে 10 কি 15 বছর বাদে আপনি একটি মোটা টাকা ফেরত পেলেন। আর একটা হচ্ছে এসআইপি, মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা হচ্ছে আপনার ব্যাংকের রেকারিংয়ের মতোই অনেকটা, কিন্তু রেকারিংয়ের থেকে কিছুটা সুবিধা বেশি পাওয়া যায়। সেই সুবিধাটা আমি বলছি। ধরুন আপনি কোনো ব্যাংকে রেকারিং করলেন, সেখানে আপনাকে প্রতিটা মাসে একটি নির্দিষ্ট টাকা আপনাকে জমা করতেই হবে। আর সেই টাকা যদি ঠিকমতো জমা করতে না পারেন তাহলে কিন্তু ব্যাংক আপনার থেকে একটি পেনাল্টি কেটে নেবে। তা মিউচুয়াল ফান্ডের সুবিধাটা সেখানেই যে আপনি যদি এসআইপি করেন, ধরুন কোনো মাসে যদি আপনি সেই এসআইপির টাকাটা যদি জমা করতে নাও পারেন, তাহলে মিউচুয়াল ফান্ড আপনার থেকে কোনো রকম কিছু পেনাল্টি কাটবে না। তাছাড়া আপনি যদি ভাবেন যে এসআইপির পরিমাণটা আপনি আপনি মানে বাড়াবেন যদি ভাবেন, তাহলে আপনি বাড়াতেও পারেন, তার জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না, কিন্তু আপনি কিছু কমাতে পারবেন না। আর ধরুন আপনি যদি ব্যাংকে ম্যান্ডেট দিয়ে দেন যে প্রত্যেক মাসে আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে এত টাকা কেটে মিউচুয়াল ফান্ডে চলে যাবে, তার জন্য কোনো অসুবিধা নেই, আপনি ব্যাংকে ম্যান্ডেট দিতে পারেন। একদম কিছু অল্প টাকা, 40 টাকা না 50 টাকার বিনিময়ে কাজটা হয়ে যাবে, এবং সেটা ওয়ান টাইম, মানে আপনাকে একবারে দিতে হবে, বারবার দিতে হবে না। মিউচুয়াল ফান্ডে এই একটা খুব ভালো সুবিধা আছে। আর আমি আপনাদের সামনে মিউচুয়াল ফান্ডের কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। তা প্রথম ডিসঅ্যাডভান্টেজটা আলোচনা করার আগে আমাদের বুঝে নিতে হবে যে মিউচুয়াল ফান্ডের ইনকাম কোথা থেকে হয়। তা এতক্ষণ ধরে আপনারা ভাবছেন যে
মিউচুয়াল ফান্ড যদি কোনো জায়গায় ইনভেস্ট করে, সেই ইনভেস্টমেন্ট থেকে যদি লাভ হয় তাহলে আমার আপনার সাথে মিউচুয়াল ফান্ডের ইনকাম হবে। এটা কিন্তু একদমই ভুল কথা, কারণ মিউচুয়াল ফান্ড যদি কোনো জায়গায় ইনভেস্ট করে, সেই ইনভেস্ট থেকে যদি কোনো লাভ হয় বা লস হয়, তাতে মিউচুয়াল ফান্ডের কিন্তু কিচ্ছু এসে যায় না। মিউচুয়াল ফান্ডের অ্যাকচুয়াল ইনকাম হয় এক্সপেন্স রেশিও থেকে। এবার ব্যাপারটা আমি আপনাদের একটু ভালো করে বোঝাই। ধরুন কোনো মিউচুয়াল ফান্ডে 100 টাকা ইনভেস্ট হয়েছে, সেখানকার এক্সপেন্স রেশিও হচ্ছে 1%। তার মানে সেই মিউচুয়াল ফান্ডের ইনকাম হচ্ছে কিন্তু 1 টাকা। অথচ সেই ফান্ডেই যদি 100 টাকার জায়গায় যদি 1000 টাকা ইনভেস্ট হয়, তাহলে 1% এক্সপেন্স রেশিও ধরে সেই মিউচুয়াল ফান্ডের ইনকাম হয়ে যাবে 10 টাকা। সুতরাং মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কী করে, যে তাদের সেই ফান্ডটাকে ভালো দেখানোর জন্য তারা নানা রকম মার্কেটিং করে প্রচুর টাকা খরচা করে। হয়তো সেই ফান্ডটা খুব একটা ভালো না, কিন্তু সেই মার্কেটিংয়ের চক্করে পড়ে আমরা সেই ফান্ডে ইনভেস্ট করে ফেলি বোকার মতো, কিছু না জেনে না শুনে। ওই জন্য আমি বলছি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে সেই সমস্ত মিউচুয়াল ফান্ডের কাগজপত্র আমাদের ভালো করে দেখতে হবে যে আমাদের সেই মিউচুয়াল ফান্ড কোথায় কোথায় ইনভেস্ট করছে, সেই জায়গাগুলো ভালো কিনা। এই জন্য আমাদের সমস্ত কিছু খুঁটিয়ে দেখতে হবে, নাহলে কিন্তু আমাদের পরে পস্তাতে হবে। মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করার আগে আমাদের শেয়ার মার্কেটটা একটু বুঝতে হবে। দেখুন, শেয়ার মার্কেট সবসময় হাইতে থাকে না বা সবসময় লোতে থাকে না, কখনো উঁচুতে থাকে কখনো নিচুতে থাকে। এবার উচিত হচ্ছে যখন শেয়ার মার্কেট যখন লোতে থাকে তখন আমাদের বেশি বেশি টাকা ইনভেস্ট করতে হবে, কারণ তখন আমরা অনেক কম টাকায় অনেক ভালো শেয়ার পাচ্ছি। আর যখন শেয়ার মার্কেট যখন হাইতে থাকছে তখন আমাদের উচিত হবে যে ইনভেস্ট করার বদলে বিক্রি করে দেওয়া, যাতে আমরা লাভে বিক্রি করতে পারি। তা মিউচুয়াল ফান্ডেরও কিন্তু আমরা যেসব মিউচুয়াল ফান্ড শেয়ার ইনভেস্ট করে সেখানে ব্যাপারটা একই হয়, কিন্তু আমরা করি উল্টোটা। মানে শেয়ার মার্কেট যখন হাই থাকে তখন সেই সব মিউচুয়াল ফান্ডে আমরা বেশি বেশি করে ইনভেস্ট করি, ফলে সেই সব ফান্ডের ফান্ড ম্যানেজাররা বাধ্য হয়ে অনেক বেশি দামে অনেক কম শেয়ার কেনে। এবং কিন্তু অ্যাকচুয়াল যখন শেয়ার কেনার সময় যখন মার্কেট যখন নিচুতে চলে যায়, তখন তো আমাদের বেশি টাকা করে ইনভেস্ট করতে হবে, যাতে আমাদের হয়ে আমাদের ফান্ড ম্যানেজার অনেক কম দামে অনেক বেশি বেশি শেয়ার কিনতে পারে। কিন্তু সেই সময় করি কি, আমরা মিউচুয়াল ফান্ডের ম্যানেজারকে চাপ দিই যাতে অল্প দামে হলেও সেই সব শেয়ার বিক্রি করে আমাদের যেন ইউনিট ভ্যালুটা ফেরত দেয়, মানে আমাদের লস হলেও যেন আমরা ইউনিট ভ্যালুটা পেয়ে যাই। তা আমাদের এই কাজটা করলে কিন্তু হবে না। মানে শেয়ার মার্কেট যখন হাই থাকবে তখন আমাদের ইউনিট ভ্যালুগুলো বিক্রি করতে হবে, এবং যখন শেয়ার মার্কেট যখন লোতে থাকবে তখন আমাদের বেশি টাকা করে ইনভেস্ট করতে হবে, যাতে আমাদের হয়ে ফান্ড ম্যানেজার অনেক কম দামে অনেক ভালো ভালো শেয়ার কিনতে পারে। কারণ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারও তো হাত পা বাঁধা, সে আমরা যা বলবো সে তাই করবে। সুতরাং আমাদের এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের অন্যতম ডিসঅ্যাডভান্টেজ, যার মেন কারণ হচ্ছে আমরা। মিউচুয়াল ফান্ডের আর একটা ডিসঅ্যাডভান্টেজের কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা। এটা আমি কেন বলছি, দেখুন, আপনি যদি বেশি রিস্ক নেন তাহলে আপনি বেশি রিটার্ন পাবেন। এবার আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি তখন আমরা ভাবছি যে এত বছর বাদে এত টাকা রিটার্ন পাবো। এইবার মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা দেখছে যদি আমি বেশি রিস্ক নিই তাহলে হয়তো বেশি রিটার্ন পাবো, কিন্তু আবার তো লসও হতে পারে। এবার লস হলে হবে কি, মিউচুয়াল ফান্ড সেই সব ম্যানেজারকে রাখবে না, তাকে চাকরি থেকে তাড়িয়ে দেবে। এবার সে নিজের চাকরি টিকিয়ে রাখার কারণে সে বেশি রিস্ক নিতে রাজি হয় না। সে এমন সব শেয়ারে ইনভেস্ট করে যেখানে রিটার্ন খুব বেশি না হলেও রিস্কও খুব কম। সে চাকরি নিজের টিকিয়ে রাখার কারণে বেশি সেফ খেলতে চায়, খুব একটা রিস্ক নিতে চায় না। কিন্তু তার ফলে এফেক্টেড হচ্ছে আমরা যতটা রিটার্ন পাওয়ার আশা করছি ততটা রিটার্ন পাচ্ছি না। মিউচুয়াল ফান্ডের আরেকটা যে বড় ডিসঅ্যাডভান্টেজ আমার চোখে পড়েছে, তার অন্যতম কারণ হচ্ছে সেবি। কারণ সেবি এখন থেকেই মিউচুয়াল ফান্ডকে রেগুলেট করে। তারা আগে থেকেই মিউচুয়াল ফান্ডকে বলে রেখেছে তারা যেন কিছু স্পেসিফিক শেয়ারে ইনভেস্ট করতে পারে, যেমন শুধুমাত্র লার্জ ক্যাপ অথবা মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ। তার ফলে হচ্ছে কি, আমরা আশানুরূপ রিটার্নটা পাচ্ছি না। মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার চাইলেও বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করে যে রিটার্নটা পাওয়ার কথা সেই রিটার্নটা করতে পারছে না, কারণ তাকে আগে থেকে বলা হয়েছে সেই যেন কিছু মাত্র স্পেসিফিক সেক্টরে ইনভেস্ট করতে পারে। তা আমরা যদি নিজেরা স্বাধীনভাবে ইনভেস্ট করি, আমাদের সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, আমরা যেখানে খুশি ইনভেস্ট করতে পারি এবং আমাদের রিটার্নটা অনেক বেশি হতে পারে। তা এই অবধি যদি দেখে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এরপরে মিউচুয়াল ফান্ড নিয়ে আমি ডিটেলস আরও কিছু ভিডিও নিয়ে আসবো, আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে। নমস্কার।